হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আপনাদের সকলকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেল নিউজ পয়েন্টের মধ্যে। দেখুন, বর্তমানে যদি গোটা বিশ্বের মধ্যে, আমি অল ওভার ইন্ডিয়া বলছি না, অল ওভার ওয়ার্ল্ড এর মধ্যে যদি সবচেয়ে শক্তিশালী দেশ কেউ হয়ে থাকে, সেটা হচ্ছে ইউনাইটেড স্টেট অফ আমেরিকা। মানে আমাদের ডোনাল্ড ট্রাম্পের দেশ যাকে আমরা বলে থাকি। ২য় পজিশনে যদি আপনি বলে থাকেন যে গোটা বিশ্বের মধ্যে সবচেয়ে শক্তিশালী দেশ কে রয়েছে বর্তমানে? তবে একটা প্রশ্ন সবার মুখে আসবে, সেটা হচ্ছে চায়না। এবং সকলেই মনে করছে যে চায়না নেক্সট কিছু বছরের মধ্যেই কি দেখা যাবে যে বেসিক্যালি ১০ থেকে ১৫ বছরের মধ্যে ইউএসএ কে টপ করে ১ম পজিশনটা দখল করে নিয়েছে। ঠিক আছে, ইউএসএ কে টপ করছে কোনো বড় ব্যাপার নয়। ইউএসএ কে টপ করা এটা মানে চায়নার মধ্যে রয়েছে। এর সবচেয়ে বড় কারণ হচ্ছে আমরা সকলেই জানি ইউএসএ এর মধ্যে যত বড়, বড় কোম্পানি রয়েছে সেই সব বড়, বড় কোম্পানিগুলো নিজের প্রোডাক্ট যেগুলো রয়েছে সেগুলো কিন্তু ম্যানুফ্যাকচারিং করে থাকে বেসিক্যালি চায়নার মাধ্যমে। এবার সবচেয়ে বড় প্রশ্ন আসছে, যে কোনো একটা দেশ, ধরে নিচ্ছি চায়নাকে ধরছি কিংবা আমেরিকাকে ধরছি। আমেরিকাকে যদি আমরা ১ম এ ধরি যে আমেরিকা কাকে টপকে ১ম পজিশনে এসেছিল সেটা হচ্ছে ব্রিটেনকে টপকে। ওকে, গ্রেট ব্রিটেনকে টপকে। কারণ গ্রেট ব্রিটেন যখন আমরা দেখতে পেয়েছি ২য় বিশ্বযুদ্ধ যখন হয়েছিল সেই সময় গ্রেট ব্রিটেন জিতেছিল। কিন্তু গ্রেট ব্রিটেনের অবস্থা কিন্তু একদম খারাপ হয়ে গিয়েছিল। এবার মেইন খেলা কোথায় আসছে? এবার চায়নার ক্ষেত্রে আসি আমি। চায়নাও কিন্তু কি করছে? আমেরিকাকে টপকে ফার্স্ট পজিশনে যাওয়ার চেষ্টা করছে। এবার কোন একটা দেশ যখন ফার্স্ট পজিশনে যাবে সেই দেশ কিন্তু সবসময় কিন্তু একটা হার্ড পাওয়ার ইউস করার চেষ্টা করবে। হার্ড পাওয়ার বলতে কি? বাকি দেশগুলোকে কিন্তু নিজের কবজায় রাখার চেষ্টা করবে। যেমন আমেরিকা। আপনি যদি আমেরিকাকে লক্ষ্য করে থাকেন কিংবা 10 থেকে 15 বছরের যদি জিওপলিটিক্স কিংবা পেপারে যদি আপনি দেখে থাকেন, সেক্ষেত্রে দেখবেন যেই সব নিউজগুলো বারবার বেরিয়ে এসেছে, সেই সব নিউজগুলোর মধ্যে একটা হলো মিডল ইস্টকে নিয়ে। পুরো মিডল ইস্টের মধ্যে কিন্তু দবদবা কায়েম করে রেখেছিল ইউএসএ। তো চায়নাও সেম মানে পজিশনে খেলার চেষ্টা করছে। চায়নাও চাচ্ছে যে আমরা যেহেতু ফার্স্ট পজিশনে আসতে যাচ্ছি সেক্ষেত্রে আমাদেরও কিন্তু হার্ড পাওয়ার গোটা বিশ্বের মধ্যে চলবে। এরই মধ্যে আমরা দেখেছি বেসিক্যালি চায়নার সবচেয়ে বড় শত্রু কিংবা চায়নার সবচেয়ে বড় রাইভালরি যাকে বলা যেতে পারে সে হচ্ছে ইন্ডিয়া এবং বিভিন্ন বিশেষজ্ঞরা মনে করছে যে বিগত বিগত কয়েক বছর ধরে ইন্ডিয়া যেভাবে রাইজ হচ্ছে কিংবা চায়না যেভাবে রাইজ হচ্ছে, ফলে দেখা যাবে যে ২০৪০ থেকে ২০৫০ সালের মধ্যে মানে আজ থেকে ২০ থেকে ২৫ বছরের মধ্যে বেসিক্যালি গোটা বিশ্বের মধ্যে ২ টো কান্ট্রি শুধুমাত্র কি করবে? টপ পজিশনে থাকবে। একটা থাকবে চায়না, একটা থাকবে হচ্ছে বেসিক্যালি ইন্ডিয়া এবং ২ টো দেশের মধ্যেই কিন্তু খেলা চলবে। এবার ২ টো দেশ যখন একটা বড় পজিশনে থাকবে সেক্ষেত্রে দেখা যাবে যে ২ টো দেশের মধ্যে কত পরিমাণের একটা কি চলছে? বেসিক্যালি একটা সমঝোতা কিংবা একটা হচ্ছে সুসম্পর্ক গড়ে তোলার চেষ্টা করা হচ্ছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি ক্রমাগত চায়নার যে বেসিক্যালি যে পজিশন গুলা রয়েছে কিংবা চায়নার যে বেসিক্যালি যেগুলো হচ্ছে তাদের হচ্ছে বেসিক্যালি পলিসি গুলো রয়েছে সেই পলিসি গুলো কিন্তু বেসিক্যালি ইন্ডিয়ার বিপক্ষে বারবার খেলার চেষ্টা করছে। তার মধ্যে সবচেয়ে বড় পলিসি যেটা হচ্ছে সেটা হচ্ছে চায়না সবসময় মনে করে যে লাদাখ যে অঞ্চলটা রয়েছে বেসিক্যালি আকসাই চীনের চারপাশে যে অঞ্চলগুলো রয়েছে, কারণ আমরা সকলেই জানি আকসাই চীন কিন্তু ১৯৬২ সালে চায়না কিন্তু আমাদের থেকে লড়ে কিন্তু নিয়ে নিয়েছিল। এবং পরবর্তীকালে আমরা দেখতে পেয়েছি আকসাই চীনের মধ্যে কিন্তু পুরোপুরিভাবে চায়নার একটা ইনফ্লুয়েন্স রয়েছে। এরপরে যদি দেখতে পারেন চায়না বলে যে আমরা কি করব, আকসাই চীনটা আমাদের। ওকে? আকসাই চীন আমাদের, সাথে আমাদের ডোকালাম আমাদের। ওকে? সাথে আমরা দেখব অরুণাচল প্রদেশ যেটা রয়েছে সেটা হচ্ছে তিব্বতের অংশ দেখানোর চেষ্টা করে। এরই মধ্যে যে প্রশ্নটা সবার ১ম এ এখন উঠে আসছে সেটা হচ্ছে চায়নাকে নিয়ে। চায়না কি করেছে বেসিক্যালি হোতান প্রভিন্স, ওকে? হোতান প্রভিন্স বলব না, শিনজিয়াং প্রভিন্স, ওকে? চায়নার মধ্যে একটা অঞ্চল রয়েছে তার নাম হচ্ছে সিনজিয়াং। চায়নার একটা নিউজ মিডিয়াতে এই খবরটা বেরিয়েছে যে সিনজিয়াং প্রভিন্সের অন্তর্গত বেসিক্যালি একটা জায়গা রয়েছে তার নাম হচ্ছে হোতান। ওকে? সেই হোতানের মধ্যে কি করেছে চায়না বেসিক্যালি সেখানে চায়না কি করার চেষ্টা করছে, ২ টো শহর বানানোর চেষ্টা করছে কিংবা ২ টো জেলা বানানোর চেষ্টা করছে। যেই জেলা বেসিক্যালি ইন্ডিয়ার পার্টের অন্তর্গত। ওকে? এই যে হোতান প্রভিন্স যেটা রয়েছে সেটা হচ্ছে লাদাখের যে আকসাই চীন রয়েছে সেই আকসাই চীনের অন্তর্গত একটা জায়গা। সে আকসাই চীনের অন্তর্গত জায়গাকে বেসিক্যালি কব্জা করেছিল ১৯৬২ সালে। এখন সেখানে হোতান প্রভিন্স বানানো হয়েছে এবং সেই যেহেতু আকসাই চীন জায়গাটা হচ্ছে বেসিক্যালি এটা হচ্ছে একটা জনবিরল জায়গা। সেখানে জনগণ থাকে না। বেসিক্যালি সেখানে হচ্ছে আর্মি ২ দেশের আর্মি কি করে সেখানে ট্রেনিং বলছি আমি। বেসিক্যালি সেখানে ট্রায়াল করে থাকে। ওকে, মানে ঘোরাফেরা করে পাহারা দিয়ে থাকে। এবার মেইন পজিশন যেটা হচ্ছে ইন্ডিয়ার কাছে সবচেয়ে বড় থ্রেট একটা বলতে পারি আমরা। সেই থ্রেটটা হচ্ছে বেসিক্যালি চায়না। চায়না কি করেছে এই হোতান প্রভিন্সের মধ্যে ২ টো ডিস্ট্রিক্ট বানিয়েছে। এর আগেও আমরা ২০২২ সাল কিংবা ২০২০ সাল নাগাদ দেখতে পেয়েছি বেসিক্যালি যে চায়না কি করছে তাদের নতুন, নতুন ম্যাপ বানাচ্ছে, নতুন, নতুন জায়গার নাম করা হচ্ছে। বেসিক্যালি ভারতের যেসব অঞ্চলগুলো রয়েছে সেই অঞ্চলগুলো চায়না কি করছে নিজের বর্ডারের মধ্যে দেখানোর চেষ্টা করছে। তো চায়নার এই পলিসিটাকে ভারত কিন্তু বারবার ট্যাকেল করার চেষ্টা করছে কিন্তু ভারত পারছে না। কয়েকদিন আগে আমরা দেখেছি এস জয়শঙ্কর কিন্তু বেসিক্যালি গিয়েছিল। সেখানে অর্থাৎ চায়নাতে গিয়েছিল এবং চায়নাতে গিয়ে তিনি কি করেছিল সেখানকার যে বড়, বড় রাষ্ট্রনায়ক রয়েছে কিংবা বড়, বড় মিনিস্টার রয়েছে তাদের সাথে কিন্তু দেখা করেছিল। তারপরেও কিন্তু কিছু হয়নি।
এছাড়া আমরা যে জিনিসটা লক্ষ্য করি সেটা হচ্ছে নরেন্দ্র মোদির উপর বারবার অ্যালিগেশন লাগানো হয়। তিনি কিন্তু চায়নার বিপক্ষে কথা বলে থাকেন। ওকে, চায়নার বিপক্ষে কথা বলে থাকলেও কিন্তু তার মনে কিন্তু বেসিক্যালি চায়নার প্রতি একটা বেসিক্যালি পজিটিভ দিক রয়েছে। এইজন্য পজিটিভ দিক রয়েছে কারণ আমরা দেখতে পেয়েছি যে যখন হচ্ছে বেসিক্যালি গালওয়ান ভ্যালি ইনসিডেন্ট হয়েছিল সেই সময় কিন্তু নরেন্দ্র মোদি নিজে বলেছিল যে আমাদের ১ ইঞ্চি জমি কিন্তু বেসিক্যালি চায়না নিতে পারেনি। কিন্তু আমরা দেখেছি চায়না বিভিন্ন জায়গার অঞ্চলগুলো কিন্তু বেসিক্যালি ভারতের অঞ্চল, লাদাখের যেসব অঞ্চলগুলো রয়েছে সেই অঞ্চলগুলোকে কিন্তু কি করছে বারবার টার্গেট করার চেষ্টা করছে এবং সেখান থেকে কিন্তু অনেকটা পজিশন কিন্তু পুরোপুরিভাবে চীন কিন্তু নিয়ে নিয়েছে। এবার মেইন যেটা পজিশন বেসিক্যালি আমরা আসবো সেটা হচ্ছে নরেন্দ্র মোদির এখানে স্ট্যান্ডটা কি রয়েছে। এটা কংগ্রেস পার্টির তরফ থেকেও কিন্তু পুরোপুরিভাবে অ্যাটাক করা হয়েছে নরেন্দ্র মোদির উপর কিংবা বিভিন্ন মিডিয়া হাউস যারা রয়েছে, সেই মিডিয়া হাউসরাও কিন্তু পুরোপুরিভাবে কিন্তু এটা অ্যাটাক করার চেষ্টা করছে যে নরেন্দ্র মোদি চায়নার হচ্ছে কোনো সময় কিন্তু একটু সফট নেচার হয়ে থাকে। চায়নার পক্ষে যখনই নেওয়ার কথা মানে উঠে থাকে বেসিক্যালি চায়না এই করছে, ওই করছে তখনই দেখা যাচ্ছে যে নরেন্দ্র মোদি কিন্তু একটা সফট পজিশনে রয়েছে। এর জন্য সফট পজিশন রয়েছে। হয়তো ইন্ডিয়া কি করছে চায়নার সাথে ব্যবসা-বাণিজ্য করার চেষ্টা করা হচ্ছে। কারণ আমরা দেখেছিলাম লকডাউনের সময় গালওয়ান ভ্যালি হওয়ার পরে আমরা দেখেছিলাম যে বেসিক্যালি নরেন্দ্র মোদি ভারতের মধ্যে থাকা, নরেন্দ্র মোদি বলব না, ভারত সরকার কি করেছিল ভারতের মধ্যে থাকা অনেকগুলো চাইনিজ অ্যাপ কিন্তু বন্ধ করে দিয়েছিল। কিন্তু তারপরেও আমরা দেখেছি আমাদের দেশের মধ্যে বয়কট চায়না, হচ্ছে মেক ইন ইন্ডিয়া এইসব জিনিস চালু হলেও কিন্তু আমরা দেখতে পেয়েছি। কিন্তু চায়নার জিনিসপত্রের কিন্তু যে একটা বেসিক্যালি ডিমান্ড যেটা রয়েছে ভারতের মধ্যে সেই ডিমান্ড কিন্তু এখনো পর্যন্ত কমজোর হয়নি ভারতের মধ্যে। উল্টো দেখা গিয়েছে আমরা ক্রমশ কিন্তু কি করছি বেসিক্যালি $১০০ বিলিয়ন পার করে ফেলেছি চায়না থেকে জিনিস কিনতে। $১১৬ বিলিয়ন হয়তো এইবার কিন্তু আমরা জিনিস কিনেছি চায়নার থেকে। অর্থাৎ চায়নার ইকোনমি কিন্তু সাস্টেইন করছে ভারতের উপর নির্ভর করেই। এবার হচ্ছে এটাই হচ্ছে আসল খেলার মানে আমরা যেটা বলার চেষ্টা করছি সেটা হচ্ছে চায়না কেন বারবার চায়নার এক পাশ দেখাচ্ছে এক হাত দিয়ে যখনই ভারতের সাথে হ্যান্ডশেক করছে অপর পক্ষ থেকে কি করছে লাদাখের মধ্যে কিন্তু কব্জা জমানোর চেষ্টা করছে। এবার অনেকে মনে করবেন যে এটা কেন হচ্ছে? এইটা হওয়ার পিছনে বেশ কিছু কারণ রয়েছে। সেই কারণগুলোর মধ্যে একটা কারণ হচ্ছে সেটা হচ্ছে চায়নার ইকোনমি সাস্টেইন করতে পারছে না। চায়নার ইকোনমি বর্তমানে স্টেবল পজিশন এ নেই। জাস্ট a মিনিট হবে? এবার যে জিনিসটা লক্ষ্য করা যাচ্ছে চায়না কখনো যেহেতু বেসিক্যালি নিজের ইকোনমিটাকে সাস্টেইন করতে পারছে না কিংবা চায়নার ইকোনমি ওইভাবে কাজ করছে না। সেক্ষেত্রে চায়না কিন্তু বারবার একটাই কাজ করে থাকে সেটা হচ্ছে চায়না বারবার একটা জিনিস করার চেষ্টা করে সেটা হচ্ছে সেখানকার জনগণকে ম্যানিপুলেট করা। কারণ চায়না একটা হচ্ছে কমিউনিস্ট কান্ট্রি। চায়নার মধ্যে কিন্তু আমাদের দেশের মতো কিন্তু এতগুলো পার্টি নেই। যেখানে তৃণমূল, বিজেপি, সিপিএম, কংগ্রেস, আম আদমি পার্টি, এসপি, বিএসপি, সেখানে আমরা আরজেডি, জেডিইউ এসব এতগুলো পার্টি যে রয়েছে, ডিএমকে রয়েছে, এআইডিএমকে রয়েছে, আরো রয়েছে। ওকে? ওয়াইএসআর কংগ্রেস রয়েছে। এইসব পার্টিগুলো রয়েছে। ওকে? এতগুলো পার্টি থাকার বদলে চায়নার এর পরিবর্তে কি করেছে? একটা পার্টি সিস্টেম মানে ওয়ান পার্টি সিস্টেম করার চেষ্টা করেছে। অর্থাৎ কমিউনিস্ট পার্টি তাদের সেখানে বেসিক্যালি সেই কমিউনিস্ট পার্টির হচ্ছে সেখানে রাজ রয়েছে। এই কমিউনিস্ট পার্টি সবার উপরের পজিশনে যে থাকবে বেসিক্যালি প্রেসিডেন্টের পজিশনে যে থাকবে সেই হবে গোটা দেশের প্রেসিডেন্ট। সেখানে এখন বর্তমানে রয়েছে ২০১৩ সালে আমাদের যে চায়নার যে প্রেসিডেন্ট রয়েছে সেই চায়নার প্রেসিডেন্ট যে উঠে এসেছে। ওকে? চায়নার প্রেসিডেন্টের নাম আপনারা কিন্তু কমেন্টে লিখবেন। দেখব যে আপনারা চায়নার প্রেসিডেন্ট সম্পর্কে কতটা জানেন। ওকে? আপনারা সকলে জানেন সে দেখতে ওই যে বেসিক্যালি একটু চোখগুলো ছোট, ছোট। ওকে? নামটা আমি এখন বলব না। আপনারা নামটা বলবেন। ওকে? এবার চায়নার প্রেসিডেন্ট যে রয়েছে বেসিক্যালি চায়নার প্রেসিডেন্ট কি করছে বারবার ইন্ডিয়াকে কিন্তু ব্যাকফায়ার করার চেষ্টা করছে। চায়নার মধ্যে একটা নিয়ম ছিল যে পরপর ২ বছর, ওকে? পরপর ২ বছর মানে ক্ষমতায় থাকার পরে ৩য় বারের জন্য কোন ব্যক্তি কিন্তু চায়নার প্রেসিডেন্ট হতে পারবে না। তার পরিবর্তে গিয়ে কিন্তু সংবিধান সেখানে চেঞ্জ করা অর্থাৎ চায়নার যে সংবিধান রয়েছে সেই চেঞ্জ করে কিন্তু সেখানকার যে বেসিক্যালি প্রেসিডেন্ট রয়েছে সে কিন্তু এখনো প্রেসিডেন্ট রয়েছে। এবং তার মেইন টার্গেট হচ্ছে বেসিক্যালি এখন যেহেতু চায়নার ইকোনমিটা হচ্ছে পুরোপুরিভাবে আনস্টেবল পজিশনে রয়েছে। সেক্ষেত্রে চায়নার ইকোনমিকে যাতে বুস্ট করা হয়, ওকে? বেসিক্যালি যখন লকডাউন হয়েছিল, কোভিড হয়েছিল তারপর থেকে চায়নার ইকোনমি কিন্তু খারাপ অবস্থায় রয়েছে। তো চায়নার ইকোনমিকে বুস্ট আউট করার জন্য কিন্তু কি করা হচ্ছে বেসিক্যালি এই পদ্ধতিগুলো নেওয়া হচ্ছে। কারণ যদি কমিউনিস্ট পার্টিকে আবার ভোটে জিতে আসতে হয় কিংবা কমিউনিস্ট পার্টির মধ্যে যদি একটা দাঁড়ান না পারে, জনগণের মধ্যে যদি উৎসাহ না থাকে, সেক্ষেত্রে কিন্তু কমিউনিস্ট পার্টির জন্য কিন্তু একটা সমস্যার সৃষ্টি হবে। এই সমস্যাটাকে মোকাবিল করার জন্য একটা সবচেয়ে বড় কাজ করা হচ্ছে সেটা হচ্ছে বেসিক্যালি ইন্ডিয়ার যে বিরুদ্ধে কথাবার্তা বলা কিংবা ইন্ডিয়ার জমি দখল করে সেটা হচ্ছে নিজেদের মিডিয়ার মধ্যে চালু করা। এটাই হচ্ছে মেইন কাজ হয়ে দাঁড়িয়েছে। ওকে? আমরা সকলেই জানি চায়নার থেকে কোন খবর ভারতের মধ্যে আসে না। ভারত থেকে কোন খবর চায়নার মধ্যে গেলে সেটা চায়না ফটাফট পেয়ে যেতে পারে। কারণ আমাদের দেশের মিডিয়াটা হচ্ছে ওপেন সোর্স মিডিয়া। কিন্তু চায়নার যে মিডিয়া রয়েছে, চায়নার মিডিয়া থেকে কিন্তু কি হচ্ছে চায়নার ভিতরে সেটা কিন্তু আমরা জানতে পারি না। চায়নার মধ্যে কি ঘটছে সেটা শুধুমাত্র আমরা একটা ভাবে জানতে পারি সেটা হচ্ছে বেসিক্যালি গ্লোবাল টাইমস বলে তাদের একটা পেপার রয়েছে কিংবা তাদের একটা মিডিয়া চ্যানেল রয়েছে। তার মাধ্যমে কিন্তু আমরা সেটা হচ্ছে বেসিক্যালি সরকারি। সরকার কিভাবে জনগণকে মানে নিউজ দিবে সেটা আমরা সকলেই জানি। সেটা ভারত সরকার হোক, পাকিস্তান সরকার হোক, আমেরিকান সরকার হোক, চায়নার সরকার হোক।
সেখানে ট্রান্সপারেন্সি কতটা থাকে সেটা আমরা সকলেই জানি। এবার মেইন খেলাতে আমরা আসি সেটা হচ্ছে বেসিক্যালি ইন্ডিয়ার জন্য কেন এটা হচ্ছে থ্রেট একটা দাঁড়িয়েছে। ইন্ডিয়ার জন্য থ্রেট হওয়ার পিছনে সবচেয়ে বড় কারণ যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের চাণক্য বলে গিয়েছে যে বেসিক্যালি আমাদের যে বেসিক্যালি রাজ্যটা রয়েছে, রাজ্যের চারপাশে যে শত্রুগুলো রয়েছে সেই শত্রুগুলোকে বলা হচ্ছে আরই, ARI। সেই চায়নার যে শত্রুগুলো বেসিক্যালি ভারতের যে শত্রু চায়না রয়েছে সেই চায়নাকে কিন্তু কন্ট্রোল করার জন্য চায়নাকে কিন্তু ধমকে রাখতে হবে। কিন্তু চায়নার ইকোনমি অনেক বড়, আমাদের থেকে অনেক বড়। ডিফেন্স বাজেট তাদের বেশি, এডুকেশনে তাদের বাজেট বেশি, স্পোর্টস এ তাদের বাজেট বেশি। সেক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু দেখা যায় বেসিক্যালি আমাদের দেশ কিন্তু কোনভাবে চায়নার সাথে উঠে পারে না। এর চেয়েও সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে সেটা হচ্ছে ব্রহ্মপুত্র নদী। চায়নার মধ্যে একটা নদী রয়েছে সেটা হচ্ছে ব্রহ্মপুত্র নদী। সেই ব্রহ্মপুত্র নদীর উপর কিন্তু ড্যাম বানাচ্ছে চায়না। এতদিন পর্যন্ত আপস্ট্রিম এ ড্যাম বানাচ্ছিল। মানে উচ্চ স্রোতের মধ্যে ড্যাম বানাচ্ছিল এবং ড্যামের থেকে আমাদের কোনো প্রবলেম হচ্ছিল না। কিন্তু এখন বলা হচ্ছে যে ডাউনস্ট্রিম এও কিন্তু চায়না কিন্তু ড্যাম বানানো শুরু করে দিয়েছে। এবার ডাউনস্ট্রিম এ হচ্ছে ড্যাম বানানো মানে হচ্ছে সেটা হচ্ছে ড্যাম বোম হয়ে যাবে। ড্যাম বোম অনেকজন বলবে যে ড্যাম বোম মানে কি যে ফুস করে যাওয়া বোমগুলো যেগুলো বোম ফাটে না তাকে আমরা ড্যাম বোম বলি। না ড্যাম বোম মানে সেই বিষয় জিনিসটা সেটা হচ্ছে ড্যাম বোম হলো এমন একটা বেসিক্যালি বোম হিসেবে মানে একটা কৃত্রিম বোম কিংবা মানুষ সৃষ্টি বোম। এখানে কি করা হবে যে যেকোনো সময় যখন চায়নার সাথে ইন্ডিয়ার একটা সমস্যার সৃষ্টি হবে বা বন্যার সময় আমরা দেখতে পাবো যখন প্রচুর বৃষ্টি হবে সেক্ষেত্রে কি হবে ড্যামের গেট গুলো খুলে দেওয়া হবে। যেমন আমাদের সাথে ইন্ডিয়ার সাথে একটা বাংলাদেশের একটা যে ড্যামের একটা সম্বন্ধ রয়েছে সেটা হচ্ছে তিস্তা ড্যাম। ওকে তিস্তা বলছি আমি ভুল বলছি ফারাক্কা ড্যাম। ওকে ফারাক্কা ড্যাম খুলে দিয়ে আমরা বারবার কি বলি হচ্ছে চায়নাকে এই বাংলাদেশকে কি করবো আমরা ডুবিয়ে দিব। ঠিক চায়না সেম স্ট্র্যাটেজি ইউজ করে থাকে। চায়না বলে যে আপনারা যদি বেশি একটু চিল্লা-হাল্লা করেন সেক্ষেত্রে আমরা কিন্তু ব্রহ্মপুত্রের ড্যাম খুলে দিব। ব্রহ্মপুত্রের ড্যাম খুলে দিলেই সেটা নেপালে জল ঢুকবে। এবার নেপালে জল ঢোকাটা সেটা বড় ব্যাপার না। নেপাল যেহেতু একটা পাহাড়ি অঞ্চল সেক্ষেত্রে সেখানে জল পড়লেও কিন্তু কোন সমস্যা দেখা দিবে না। কিন্তু নেপাল থেকে যখনই জল বেরোবে, জল বেরিয়ে কোথায় ঢুকে যাবে? বিহারে ঢুকে যাবে। আমরা দেখি যে প্রতি বছর বিহারে কিন্তু কি হয়? বন্যার সৃষ্টি হয়। এই বন্যার সৃষ্টি হওয়ার পিছনে বেসিক্যালি কালী নদী রয়েছে নেপালের এবং কালী নদী ছাড়াও যেই সবচেয়ে বড় প্রবলেম যেটা হচ্ছে ব্রহ্মপুত্রের জলটা আসে বেসিক্যালি হচ্ছে অরুণাচল প্রদেশ হয়ে। এবার অরুণাচল প্রদেশ হয়ে যখন জলটা আসবে সেক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পারবো যে ভারতের মধ্যে একটা ডিজাস্টার সৃষ্টি হবে। তো ভবিষ্যতে কি হবে না হবে সেটাও একটা বিষয় রয়েছে। কিন্তু ইন্ডিয়ার কাছে একটা কনসার্ন রয়েছে যে নরেন্দ্র মোদীকেও এর কিন্তু স্টেপ নিতে হবে। চায়না কিভাবে যেভাবে আমাদেরকে অ্যাটাক করার চেষ্টা করছে, সেখানকার যে প্রেসিডেন্ট আমাদেরকে অ্যাটাক করার চেষ্টা করছে, প্রেসিডেন্টের যে মাইন্ডসেট রয়েছে, সেই মাইন্ডসেট কি আমাদের নেতাদের মধ্যে রয়েছে? আমাদের নেতারা কি সেইভাবে কিন্তু ভাবার চেষ্টা করছে? নাকি একদম নরমাল ভাবে ভাবার চেষ্টা করছে যে যা হবে দেখা যাবে, ভবিষ্যতে কি হবে দেখা যাবে। এখন তো আমরা থাকবো না, ১০ বছর পরে আমরা মরেই যাবো। যত নেতা রয়েছে ভারতের মধ্যে সবাই কিন্তু ৭০-৮০ বছরের কাছাকাছি। কমসে কম ৭০ বছর ৬০ বছর রয়েছে। তারা ভাবছে যে আমরা আর ১০ বছর বাঁচবো, তারপরে থাকবো না। যা হবে বাকি লোক দেখে নিবে। তো এরকম ভাবলে হবে না কখনোই। কিন্তু আমরা কিন্তু এটা বলতে পারি পুরোপুরিভাবে যে ভারতকে যদি এগিয়ে নিয়ে যেতে হয় সেক্ষেত্রে চায়নাকে কন্ট্রোল করতে হবে। চায়নাকে যদি আমরা কন্ট্রোল না করি সেক্ষেত্রে কিন্তু আমরা কিন্তু ধীরে, ধীরে নষ্ট হয়ে যাবো। তো ভবিষ্যতে কি হবে না হবে সেটা দেখার বিষয় রয়েছে। আমরাও থাকবো, আপনিও থাকবেন। আপনারা দেখতে থাকবেন আমাদের চ্যানেল। আপনারা আমাদের চ্যানেলকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে পারেন। কারণ আমাদের চ্যানেলটাকে আমরা কিন্তু পুরোপুরিভাবে একটা নতুনভাবে রূপ দেওয়ার চেষ্টা করছি। আমরা বিভিন্ন জিনিস নিয়ে আলোচনা করছি। যারা পছন্দ করে আমাদের চ্যানেল তারা কিন্তু আমাদেরকে সাবস্ক্রাইব করছে, লাইক করছে, শেয়ার করছে। আপনারাও চাইলে করতে পারেন। আপনাদের সাথে দেখা হবে অন্য একটা ভিডিওতে। হ্যাভ এ গুড ডে। বাই, বাই।